হ্যালো ফ্রেন্ডস, প্রচুর পেশেন্ট আছে যে আইবিএস से सफ़र করছে, বাট ও জানে না কি আইবিএস কি হয়, কিভাবে হয়, কি ট্রিটমেন্ট লাগে। সেই জন্য আজকে আমার সঙ্গে আছেন ডক্টর রিত ব্যানার্জি। সে আপনার সঙ্গে আইবিএস নিয়ে কথা বলবে। নমস্কার, আমি ডক্টর রিত ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যাটাচ টু লিভ গ্যাস্ট্রো হসপিটাল, বেলেঘাটা। আজকে আমি আপনাদের আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম নামে একটি বিষয়ের ওপর কিছু আলোকপাত করতে চাই। আজকালকার দিনে বহু মানুষই আইবিএস রোগের শিকার, কিন্তু এই রোগটি সম্বন্ধে অনেকেরই কোনো সম্যক ধারণা নেই। সুতরাং অনেকেই প্রশ্ন করে বসেন, ডাক্তারবাবু আমার আইবিডি হয়নি তো? অর্থাৎ আইবিডি এবং আইবিএস অনেকটা একই রকম শোনালে দুটো একদম আলাদা জিনিস। আইবিডি বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ হচ্ছে আমাদের খাদ্যনালীর এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন, যেখানে খাদ্যনালীতে বিভিন্ন জায়গায় ঘা হতে পারে, ব্লিডিং হতে পারে এবং কমপ্লিকেশন হিসেবে সেখানে স্ট্রিকচার অথবা ফিস্চুলাও হতে পারে এবং কিছু কিছু রেয়ার ক্ষেত্রে সেখানে ক্যান্সারেরও সৃষ্টি হতে পারে। কিন্তু আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম সে আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হলেও কিন্তু আমাদের জীবনশৈলীর ওপরে এর প্রভাব সুদূর প্রসারী। সুতরাং প্রথমেই জানা দরকার যে কি এই আইবিএস। আসলে আমরা এখনকার দিনে এটিকে ডিসঅর্ডার অফ গাট ব্রেন ইন্টারঅ্যাকশন বলে একটি রোগ সমষ্টির আন্ডারে একটি অন্যতম রোগ হিসাবে গণ্য করি। মূলত পেশেন্টকে আমরা যে উপসর্গ নিয়ে আসে তার মধ্যে পেশেন্ট সবসময়ই আমরা জিজ্ঞাসা করি তার কোনো পেটে ব্যথা আছে কিনা। কারণ পেটে ব্যথার সঙ্গে সেটা যদি আমাদের মলত্যাগের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, অর্থাৎ কোনোভাবে মলত্যাগ করলে বা স্টুল পাস করলে যদি তার পেটে ব্যথা নিরাময় হয়ে যায়, অথবা আমাদের মলত্যাগের ফ্রিকোয়েন্সি বা কনসিস্টেন্সির সঙ্গে এটা যদি কোনো সংযোগ থাকে, তখন সেটিকে আইবিএসের দিকেই ইঙ্গিত করে। বেসিক্যালি আমরা এই স্টুলের কনসিস্টেন্সির ওপর নির্ভর করে আমরা এই আইবিএসকে মূলত চারটি ভাগে ভাগ করে থাকি। প্রথমটি হলো কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস, দ্বিতীয়টি হলো ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস, তৃতীয়টি হলো মিক্সড টাইপ এবং চতুর্থটি হলো আনক্লাসিফাইড। এক একটি এই ক্লাসিফিকেশনের এই গুরুত্ব হচ্ছে তার চিকিৎসা এক এক রকম। এরপরে আসি এই অসুখটি কেন হয়। এক কথায় এটার কারণ বলাটা খুবই দুরূহ, কিন্তু তা সত্ত্বেও সহজভাবে বলতে গেলে আমাদের নর্মাল যে গাটের অর্থাৎ আমাদের খাদ্যনালীর যে এনভায়রনমেন্ট, মাইক্রো এনভায়রনমেন্ট, সেইগুলো যদি কোনো অংশে ব্যাহত হয় তাহলে এই রোগটি সৃষ্টি হতে পারে। যেমন আমাদের যে খাদ্যনালীর যে নর্মাল মোটিলিটি, অর্থাৎ যে রেটে আমাদের খাদ্যনালী দিয়ে আমাদের খাবার পাস হচ্ছে সেটির কোনো তারতম্য হলে, খাদ্যনালীর মধ্যে যে হরমোন তৈরি হচ্ছে তার কোনো ইমব্যালেন্স তৈরি হলে, খাদ্যনালীর মধ্যে যে আমাদের স্বাভাবিক যে ব্যাকটেরিয়া আছে তাদের কোনো ভারসাম্য নষ্ট হলে, এইসব বিভিন্ন ক্ষেত্রে বা কোনো স্ট্রেসে আক্রান্ত হওয়ার জন্য আমাদের নর্মাল যে আমাদের খাদ্যনালীর যে মোশন সেটি ডিস্টার্বড হলে এই অসুখটির সৃষ্টি হতে পারে। সুতরাং এই চিকিৎসা হিসেবে প্রথমেই আমরা যখন রুগীরা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু কী করব, প্রথমেই আমরা ওই জন্য তাদেরকে জীবনশৈলী পরিবর্তনের জন্য আমরা বলে থাকি। কিন্তু এর আগে আমাদের জানা প্রয়োজন যে এটার ডায়াগনোসিস কী করে হওয়া সম্ভব। সাধারণত এটি একটি ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট টেস্ট নেই যার মাধ্যমে করে আপনাকে চিহ্নিত করা সম্ভব যে আপনি আইবিএসে আক্রান্ত। সুতরাং আমরা সেই ক্ষেত্রে পেশেন্টকে অন্যান্য যেইগুলি জটিল অসুখ সেইগুলিকে আমরা বাদ দিতে থাকার চেষ্টা করি। যেমন কিছু ব্লাড টেস্টের মাধ্যমে, কিছু সেরোলজিক্যাল টেস্ট আছে, না হলে কোলোনোস্কোপির মাধ্যমে বা এন্ডোস্কোপির মাধ্যমে আমরা চেষ্টা করি তারা অন্য কোনো জটিল অসুখে আক্রান্ত কিনা সেইগুলিকে দেখে নিতে। যখন এই সব কিছুই রুল আউট হয়ে যায় তখন আমরা পেশেন্টকে বলি যে হ্যাঁ আপনি হয়তো আইবিএসে আক্রান্ত। এরপরে আসি চিকিৎসায়, যেটি একটু আগেই বলছিলাম যে এটি আমাদের জীবনশৈলীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আপনি যখন খাদ্যাভ্যাসের পরিবর্তন করলে বা আপনার স্ট্রেসগুলি কমালে তখন আপনার এই উপসর্গগুলি অনেক ক্ষেত্রেই কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে কোনো অসুখের জন্য অল্প কথা হতেই আমরা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক ইউজ করি। এইগুলিকে এড়িয়ে চলাটা খুবই দরকার, কারণ এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে আমাদের এই খাদ্যনালীর মধ্যে যে আমাদের নর্মাল যে আমাদের মাইক্রোবায়োটা রয়েছে, যে ব্যাকটেরিয়া রয়েছে, তাদের যে ভারসাম্য ব্যাহত হলে আমাদের কিন্তু এই আইবিএসের শিকার হওয়াটা খুবই ফ্রিকুয়েন্ট হতে পারে। এরপরে আমরা কিছু কিছু ওষুধ আছে যেটিকে আমরা ব্যবহার করে থাকি। যারা প্রিডমিনেন্ট আইবিএস তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কিছু ল্যাক্সেটিভস ব্যবহার করি, তাদেরকে কিছু হাই ফাইবার ডায়েটের জন্য আমরা উপদেশ দিই। এবং তার সঙ্গে যখন যারা ডায়রিয়া প্রিডমিনেন্ট
আইবিএসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ ব্যবহার করি যেগুলোর মাধ্যমে আমরা খাদ্যনালীর মোটিলিটিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে যখন তারা ব্লোটিং বা পেট ফাঁপার এরকম কমপ্লেন নিয়ে আসেন, তার জন্য কিছু কিছু আমাদের নির্দিষ্ট ওষুধ আছে যেগুলিকে আমরা প্রয়োগ করি। কিন্তু শুধু ওষুধ প্রয়োগই যথেষ্ট নয়, আবারও বললাম আপনাদের জীবনশৈলী এবং আপনাদের এই খাদ্যাভ্যাসের পরিবর্তনও দরকার এই অসুখের নিয়ন্ত্রণের জন্য। সুতরাং পরিশেষে বলি, এই অসুখটিকে ভয় পাওয়ার দরকার নেই। অনেকেই এই অসুখের জন্য আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হতে পারে, কিন্তু চেষ্টা করুন যে আপনারা যদি নিয়ম মেনে থাকেন এবং ডাক্তারবাবুর পরামর্শ যদি মেনে চলেন, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই রোগের থেকে মুক্তি পাওয়া সম্ভব। নমস্কার।